This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার বদলেছে, এখন তাই বদলের ঢেউ। বদল শিক্ষাক্ষেত্রেও 2020 সালে চালু হয়েছিল নতুন জাতীয় শিক্ষানীতি, কিন্তু এ রাজ্যে সেই নীতি চালু করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়নি। সরকার বদল হতে পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি চালুর সিদ্ধান্ত নিয়ে নিল শুভেন্দু অধিকারী সরকার। এরই মধ্যে কেন্দ্র এবং রাজ্যের শিক্ষা বিভাগের মধ্যে চুক্তি সই হওয়ার সেই চুক্তিও সই হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা বলে বাংলায় কিছু নাই, সেটা ঠিক হবে। এবং জাতীয় শিক্ষানীতি যেটা আগেই ঘোষণা হয়ে গেছে, এখানে লাগু ছিল না। যেরকম ভারতীয় ন্যায় সংহিতা ইত্যাদি ধীরে ধীরে লাগু হচ্ছে, আয়ুষ্মান ভারত, তো সেরকম জাতীয় শিক্ষানীতি এখন লাগু হবে। তার সঙ্গে সঙ্গে যে ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা বিভাগে সেটাও ঠিক করা হবে। সময় লাগবে একটু, টিচার নেই, কর্মচারী নেই, এগুলো ভর্তিও করতে হবে, অনেক কেস চলছে, সব নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। সিলেবাসেও বদল আসছে। বিজেপি এমএলএ সজল ঘোষ তেমনই ইঙ্গিত দিয়েছেন, পাল্টে যেতে পারে মোগল সাম্রাজ্যের ইতিহাস, আর ইতিহাস বই থেকে বাদ পড়তে পারে সিঙ্গুর অধ্যায়। চট্টোপাধ্যায়ের নাম পড়ে রে বাবা, পার্থ চট্টোপাধ্যায়। আর পার্থ চট্টোপাধ্যায় বলেই তারপরে বলে ছবি দেখাও, তারপর বলে আন্টিটাকে। ভয়ঙ্কর ব্যাপার। সিঙ্গুর নন্দীগ্রাম তো বাস্তবে এগিয়ে যাওয়াকে প্রতিরোধ করে পিছনের দিকে নিয়ে যাওয়া, সুতরাং সেটা কেন ঢুকবে সিলেবাসে সেটা আমাদের কাছে কোনোদিনই পরিষ্কার ছিল না। না না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। এখন যখন বাদ যাচ্ছে সেটা ভালো কথা। শুধু কি তাই, হাম্বা গাম্বা না কি সব যেন কবিতার বই বান্ডিল বান্ডিল সরকারের ট্যাক্সের পয়সায়, সাধারণ মানুষের দেওয়া চাঁদার পয়সায় লাইব্রেরিগুলোতে, পাবলিক লাইব্রেরিগুলোতে সেগুলোতে ঢোকানো হয়েছে। দরকারি বই কেনা হয়নি। 123টা না 125টা নাকি বইয়ের লেখক, কখন লিখতেন কেউ জানেন না, তো সেগুলো বাদ যাবে। শিক্ষাটাকে আমরা মাঝে মাঝে প্রাইভেট জায়গায় এলে পণ্য বলি, তো ওরাও পণ্য করেছে, ওরাও শিক্ষাটাকে বেচছে। তৃণমূল সরকারি শিক্ষাটাকে কালোবাজারে বেচছিল। আমরা চাইবো যে ছেলেমেয়েরা আরো বেশি দেশের যে স্বাধীনতা সংগ্রাম বা সামগ্রিকভাবে দেশের যে ইতিহাস সেটা নিয়ে ভালোভাবে পড়াশোনা করতে গেলে আমরা চাই। আসলে ইতিহাস এইভাবেই কোনো না কোনোভাবে ইন্ট্রোডিউসড হয়। যে আকবর ছিলেন বিরাট ধার্মিক মানুষ, তিনি কোনো ধর্মের ভেদ বিভেদ মানতেন না, এগুলো সব ওর লোকেদের দিয়ে লেখা হয়। শাহজাহানকে করে দিলেন যে প্রেমের প্রতীক, এগুলো সব যে যেমনভাবে লেখা হয়। এগুলোকে চেঞ্জ করতে বলবেন? মমতা দি, হ্যাঁ ওটা চেঞ্জ বলতে হবে না, হয়ে যাবে, বলার দরকার নেই। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি যে ভাবে চেষ্টা করছে সিলেবাসকে বদলে দেওয়া, সেটা একেবারে পরিষ্কারভাবে গৈরিকীকরণের চেষ্টা, হিন্দুত্ববাদকে নিয়ে আসার চেষ্টা। এটা কোনোভাবেই মানে এমনকি হিন্দু ধর্মের ফিলোসফির সঙ্গেও খাপ খায় না। বিজেপি শুধুমাত্র ইতিহাস বইয়ের 4টে ফর্মা বদলাতে আসেনি। বিজেপি বহুদূর দেখতে হবে বিজেপিকে, এবং ভবিষ্যতের ভূগোল এবং ইতিহাস সব কিছু আমরা বদলে দেবো, আপনারা অপেক্ষা করুন। নতুন জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে, সিলেবাসেও বদল আসবে, কিন্তু নতুন সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ বদলে দিতে হবে শিক্ষার একেবারে খোল নলছে যাকে বলে, সার্বিকভাবে তাই। তৃণমূল সরকারের 15 বছরে রাজ্যের মানুষের প্রাপ্তি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বদলিতে দুর্নীতি, পড়ে শুধু শিক্ষার কঙ্কাল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আলোর রোশনাইয়ের মধ্যেও আঁধারই বেশি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের শতাংশটা ক্রমেই কমে যাচ্ছে। মাধ্যমিকে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এ পেয়েছেন মাত্র 13,000, অর্থাৎ টেনে টুনে 1%। মাধ্যমিকে 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 6,72,000-এর বেশি পড়ুয়ার নম্বরই 60%-এর কম। বাঁকুড়ার পুলিশল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলের উদাহরণ মারাত্মক। মাধ্যমিকে 83 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে 8 জন, সর্বোচ্চ নম্বর মাত্র 30%।
উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম করেও বেশি নম্বর পাওয়া যাচ্ছে না, মেরে কেটে 90% বেশি পাচ্ছেন 1% পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে 5,71,000 পড়ুয়ার মধ্যে 90% বেশি নম্বর পেয়েছেন মাত্র 6,434 জন। সিবিএসইতে 90% বেশি নম্বর পেয়েছেন 94,000। মোট পরীক্ষার্থীর প্রায় 6%। তাহলে উচ্চ মাধ্যমিকে নম্বর উঠছে না কেন? কেন পিছিয়ে পড়ছে পড়ুয়ারা? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শুধু বলেছেন কাউন্সিল ভাবছে। রেজাল্ট আমরা সবে মাত্র প্রকাশ করলাম, এবার আমরা যেটা বললাম আমরা অ্যানালাইসিস করব, কেন খারাপ, কি বৃত্তান্ত, কি করে ভালো করা যায়, সেটা নিয়ে কিন্তু কাউন্সিল ভাবছে, এটাই বলতে পারি। এখন ভাবলেও কি অতীতের ক্ষত শুকোবে? তৃণমূল সরকারের আমলে অযোগ্য শিক্ষক ঢুকে পড়েছে স্কুলে স্কুলে, ক্লাসে বেনো জল। তারপর এসেছে দুর্নীতির উৎসশ্রী প্রকল্প। মোটা টাকা ঘুষ দিয়ে গ্রামের স্কুলের শিক্ষকরা শহরমুখী হয়েছেন। ফল মারাত্মক। গ্রামে স্কুলে শিক্ষক নেই, আবার শহরে স্কুলের ছাত্রের তুলনায় শিক্ষক বেশি। বদলি দুর্নীতি নিয়ে মামলা চলাকালীন কড়া মন্তব্য করেছিলেন তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু। 2022 সালের 30শে নভেম্বর বলেছিলেন, শিক্ষকরা হয় গ্রামে যাবেন, না হয় তাদের চাকরি ছাড়তে বলা হোক। গ্রামের ছাত্ররা বঞ্চিত হচ্ছেন। 2022 সালের 5ই ডিসেম্বর তৎকালীন বিচারপতি বসু বলেছিলেন, বদলি নীতি আরও বড় দুর্নীতি। পুরুলিয়ার বেশিরভাগ স্কুলে উচ্চ মাধ্যমিক থেকে শিক্ষকরা বদলি নিয়ে চলে যাচ্ছেন, ফলে উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে যাচ্ছে। ছাত্র শিক্ষকদের অনুপাত কি? ছাত্রদের জন্য সহানুভূতি রাখুন। শিক্ষক বদলিতেও দুর্নীতি হচ্ছে। তারপরও তৃণমূল সরকারের শিক্ষা দফতর গা করেনি। এরপর স্কুলে স্কুলে শিক্ষার কঙ্কাল ছাড়া কিছুই পড়েছিল না। তারই প্রতিফলন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। একটা 15 বছর কিন্তু একটা জেনারেশনের পুরো শেষ করে দেওয়া যাকে বলে। আমি একটা শব্দ ব্যবহার করি, বিগত সরকার যেটা করেছে সেটা আমরা বলি না গণহত্যা, এটা প্রজন্ম হত্যা করা হয়েছে। সরকারি ও সরকারি পোষিত স্কুলের দুরবস্থা আরও চোখে পড়ছে রামকৃষ্ণ মিশনের রেজাল্টের কল্যাণে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম 10-এর মধ্যে 64 জনের মধ্যে 35 জনই রামকৃষ্ণ মিশন থেকে। রামকৃষ্ণ মিশনে যেভাবে পড়াশুনো হয় সে একই পদ্ধতিতে পড়াশুনো বাংলা স্কুলগুলোয় হচ্ছে না। ছাত্রদের এই নিয়ম করে পড়াশুনো করা, একসাথে থেকেই পড়াশুনো করা এবং মোটামুটিভাবে ডিসিপ্লিন একটি লাইফ লিড করা, এই সমস্ত কিছুই কিন্তু সাফল্যের পেছনে কারণ হিসেবে দাঁড়ায়। রামকৃষ্ণ মিশনের মতো পড়াশোনার পরিবেশ সমস্ত স্কুলে কি ফিরিয়ে আনতে পারবে নতুন সরকার? সামনে বিরাট চ্যালেঞ্জ। সত্যি বিরাট চ্যালেঞ্জ। শিক্ষার কঙ্কাল ফেলে গেল তৃণমূল। নতুন সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলে আধার। সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। পশ্চিমবঙ্গের পশু জবাই নিয়ন্ত্রণ আইন, যেটা 1950 সালে হয়েছিল, সেই পালনে নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কোরবানির ঈদের মুখে এই বিজ্ঞপ্তির পর একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। মানে পশুর বয়স নেই, মানে শিশু পশু ইত্যাদি। সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে নাখোদা মসজিদের ইমাম, যার নাম মাওলানা মোহাম্মদ শফিক কাজমি, তিনি কি দাবি তুললেন জানেন? তিনি দাবি তুললেন পরিকাঠামো তৈরি করে আইন কার্যকর করুক সরকার। আর কি কি বললেন তিনি? तो हम इस मामले में सरकार के साथ हैं। सरकार की जो नोटिफिकेशन है हम चाहते हैं कि पालन हो। भाई हमारे हिंदू भाई का सेंटिमेंट को लगना नहीं चाहिए। আমি ধন্যবাদ জানাই ইমাম সাহেবকে আজকে আমাদের যে সরকারের যে বিষয়টা বলা হয়েছে সেটা সম্মান জানানোর জন্য। गवर्नमेंट से हमारा ये डिमांड है कि गाय को नेशनल एनिमल करार दिया जाए और उसका मुकम्मल जो है बेचना, ख़रीदना, उसका गोश्त एक्सपोर्ट करना और मुकम्मल तरीके से इस पर पाबंदी होनी चाहिए। हम लोग सब इस मामले में हुकूमत को सपोर्ट करने को तैयार हैं। এই ধরনের কোঅপারেশন, এই ধরনের মানুষের প্রতি সংবেদনশীল, পরিবেশের প্রতি সংবেদনশীল হলে আসলে এই ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তারা এই সুযোগটা পাবে না। कि आप उसको एक्सपोर्ट कर रहे हैं, उसका दुनिया का दूसरा सेकंड लार्जेस्ट बीफ एक्सपोर्टर हमारा देश बना हुआ है। अब मुसलमान खा रहा है तो उसके लिए आप परेशान कर रहे हैं, उनको रास्ते पे मॉब लिंचिंग कर दिया जाता है, मार दिया जाता है। सिर्फ मुसलमान के साथ होता है तो ये दिक्कत होता है। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে 14 বছরের নিচে কোনো গোমাতাকে কাটা যাবে না, তার
পাচার করা যাবে না। 14 साल की गाय है कि नहीं है ये कौन तय करेगा? ये वेटरनरी जो सर्जन डॉक्टर होते हैं वो करेंगे। तो ये प्रोवाइड करने का काम भी सरकार का है। दूसरी बात है कि वो स्लॉटर हाउस में उसका कुर्बानी होना चाहिए या ज़बह होना चाहिए, तो स्लॉटर हाउस भी इंतज़ाम करके देने का काम ये सरकार का है। तो दूसरी शक्ल ये है कि इस साल जैसे हो रहा था वैसे होने दिया जाए, आइंदा साल से पूरा आप इंतज़ाम कर लीजिए और फिर पूरी तरह से कानून लागू कर दीजिए। আপনি আমাদের মুসলমান ভাই বোনেদের বা মুসলমান সমাজকে এই যে বার্তাটা দিলেন, এর জন্য অনেক ধন্যবাদ। देखिए ये चीज़ अकबर बादशाह के टाइम में भी हुआ था। उनके टाइम में भी हमारे हिंदू पंडित भाई और लोगों ने कहा था कि गाय को हम माता मानते हैं, उनकी पूजा करते हैं और मुसलमान जो है इसको खाते हैं, तो इसलिए हमारे सेंटिमेंट को लगता है इसको बंद कर दिया जाए। तो अकबर बादशाह ने कहा ठीक है इसको बंद कर देते हैं। उसने बंद कर दिया। 6 महीना भी नहीं गुजरा था कि सब लोग आकर के हाथ जोड़ने लगे, बोले कि हम माफ़ी चाहते हैं, जैसे लोग खा रहे थे मुसलमान आप बोलिए वैसे ही खाने के लिए, इसलिए कि गाय इतना हो गया है कि सबका खेत खा जा रहा है, रास्ते पे एक्सीडेंट हो रहा है, लोगों को मार दे रहा है, तो बहुत नुकसान हो रहा है, इसलिए मुसलमान जैसे खा रहे थे वैसे खाने दीजिए। আমরা সবাই মাথা উঁচু করে ডেভেলপমেন্টের রাজনীতি করি, এতদিন তো ধর্মের রাজনীতি হয়েছে। और जब पूरे देश का इतना गाय जब बाहर हो जाएगा, जब दूध देने के लायक नहीं रहेगा, तो लोग उसको रख के क्या करेगा? और इसमें सबसे ज़्यादा हमारे हिंदू भाई का नुकसान होगा जो गाय पालते हैं। पालते तो वो हैं, लेकिन जब दूध देने के लायक नहीं होती है तो मुसलमान के हाथ बेच देते हैं खाने के लिए। और मुसलमान 25,000 का गाय 1 लाख में ख़रीदता है उनसे, वो एक गाय को बेच करके 4 गाय खरीदते हैं और उनका फाइनेंशियल कंडीशन अच्छा होता है। কুরবানির ঈদের মুখে সরকারি বিজ্ঞপ্তিকে ঘিরে একটা বিভ্রান্তি ঠেকাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী কি লিখেছেন? তিনি লিখেছেন যে পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকা ঘিরে সমাজের কিছু অংশে একটা বিভ্রান্তি এবং অস্থিরতা তৈরি হয়েছে, সেটা সরকারেরই দূর করা উচিত। পশ্চিমবঙ্গ বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ধর্মীয় ঐতিহ্যের একটা মিলনভূমি। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনি পরামর্শও দিয়েছেন জেলা প্রশাসন ধর্মীয় ঐতিহ্য এবং বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণে কিছু জায়গা চিহ্নিত করে দিতে পারে। ফলে কুরবানির ঈদের আগে পশু হত্যা সংক্রান্ত সরকারের নির্দেশিকা ঘিরে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, যেমনটা আপনাদের বললাম, কিন্তু এই সেদিনও মুসলমানদের মসিহা বলে নিজেদের দাবি করা তৃণমূল তারা এখন কোথায়? তারা কিছু বলছে না কেন? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দলের ভিতরে সমস্যার কথা বেশ কয়েকজন তৃণমূল এমএলএ তুলেছিলেন। তাদেরকে দলের ভেতরে সেই সমস্যার কথা তুলতে হয়েছিল। তার কারণ যে তৃণমূল একটা সময় এই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে, যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বারবার দেখতে পাওয়া গিয়েছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানে মুসলমান সম্প্রদায়ের নানা অনুষ্ঠান, নানা উপচার পর্যন্ত পালন করতে, সেই তৃণমূল কংগ্রেসের যারা নেতা গোছের, যারা এমএলএ রয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ শোনা যাচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দলের অন্দরে বলেছেন যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। কিন্তু দল গা করেনি। মানে দল এই সময় দাঁড়িয়ে, যে শুরুতেই আজকে বলেছিলাম যে সময় বড় বাড়ায়, দল খুব একটা গা করেনি। তারা গোপনে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই অধীর চৌধুরীর চিঠি লেখা নিয়ে রাজনৈতিক মহলে অন্য আলোচনা শুরু হয়েছে, কারণ সংখ্যালঘু যে সমস্ত তৃণমূল বিধায়ক রয়েছেন তারা দলের অন্দরে জানিয়েছিলেন, সেখানে সুরাহা না মেলায় অধীর চৌধুরীর সঙ্গে চুপিসারে যোগাযোগ করেছিলেন এবং এই বিষয় নিয়ে তাকে চিঠি লেখা বা সেরকম একটি আবেদন করেছিলেন, এমনটাই খবর সূত্রে। পার্ক সার্কাসে প্রতিবাদের নামে রাস্তা আটকে এক প্রকার সেখানে গুন্ডামি চলেছে। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার, প্রতিবাদের নামে পার্ক সার্কাসে গুন্ডামি চলে, পুলিশের ওপর হামলা করে দুষ্কৃতীরা। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে তখন ইট বৃষ্টি চলে। 3 জন পুলিশকর্মী জখম হয়েছেন, পরপর গাড়ি ভাঙচুর হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীও যায়, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বেআইনি জমায়েতের নেপথ্যে কারা
খুঁজে বের করতে পুলিশ অ্যাকশন নেয়। একজন দুষ্কৃতীকেও রেয়াত নয় সাফ জানিয়েছেন অ্যাডিশনাল সিপি। আমি এখানে বসছিলাম, ওই সামনের কাঁচ ভেঙে এসে একটা ইট এখানে এসে লাগে। আমি আমার গাড়িতে বসে রয়েছি, এবারে হঠাৎ সামনে দিয়ে 4-5খানা ইট এসে তার মধ্যে একটা ইট এসে আমার এখানটা লাগে। পুলিশ যেই এদিকে চলে গেছে অমনি সঙ্গে সঙ্গে কিছু পাবলিক এসে ইট ছুটতে শুরু করে। এই বাস একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছিল, তা ভাঙচুর করা হয়েছে। যিনি এই বাসের চালক ছিল তাকেও মারধর করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু পার্ক সার্কাসের সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী রয়েছে। যে জমায়েত হয়েছিল সেই জমায়েত পুলিশ আগেই বলেছে বেআইনি, আর বেআইনি জমায়েত হঠাতে গেলেই কিন্তু প্রথমে ইট বৃষ্টি হয়, তারপরে কিন্তু 3 জন পুলিশ আহত হয়েছে, পুলিশের এমনটাই দাবি। এবং সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত ধরপাকড় অভিযান চলছে। যারা মূলত এই কাজ করেছে বা যারা বেআইনি জমায়েত করেছিল বা যারা একেবারে ইট বৃষ্টি করেছিল, সব মিলে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি বর্তমানে পুলিশ নিয়ন্ত্রণে আনলেও মূলত এর নেপথ্যে কারা রয়েছে সেটা কিন্তু পুলিশ বারবার খতিয়ে দেখছে এবং তল্লাশি অভিযান সমানভাবে জারি রয়েছে।